হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে এই ভিডিওতে একটি ইংরেজি বাক্যকে যতটা সম্ভব ব্যাখ্যা করা যায় ততটা ব্যাখ্যা করে ইংরেজি শিখব। আসলে আমার যারা অফলাইন এবং অনলাইন স্টুডেন্টস রয়েছে তাদের গল্পের প্রতিটা লাইন এইভাবে ব্যাখ্যা করে আমি ইংরেজি শিখিয়ে থাকি। যারা আমার কাছে ইংরেজি পড়তে চাও তারা এই ভিডিও ডিসক্রিপশন এ দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। বেশি দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। Although যদিও দি ইরিডেসেন্ট বাটারফ্লাই রঙিন আলো বিচ্ছুরণ করে এমন প্রজাপতি অর্থাৎ রংধনুর মতো দীপ্তিময় প্রজাপতি ফ্লাটার্ড উড়ে বেরিয়েছিল ব্রিফলি অল্প সময়ের জন্য ইন দ্য টুয়াইলাইট গোধূলি লগনে অর্থাৎ গোধূলি যে সময় সেই সময়ে। এই বাক্যাংশে অলদৌ মানে হচ্ছে যদিও, এটি একটি সাবঅর্ডিনেট কনজাংশন। এই কনজাংশন দ্বারা একটি সাবঅর্ডিনেট ক্লজ সূচনা হয়। ওকে, তো তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে আমরা যে বাক্যাংশটি পড়লাম এটি একটি সাবঅর্ডিনেট ক্লজ, এবং আরেকটি বোঝা যাচ্ছে যে অলদো এর মাধ্যমে এই সাবঅর্ডিনেট ক্লজ আরেকটি ক্লজের সঙ্গে যুক্ত রয়েছে যেটি হবে মেইন ক্লজ। তো এরপরে আমরা দেখব এই শব্দটির উচ্চারণ আমরা ইরিডেসেন্টের আগে দি উচ্চারণ করেছি এবং টুয়াইলাইটের আগে দা উচ্চারণ করেছি। ইরিডেসেন্ট যে শব্দটি এটি ভাওয়েল দিয়ে শুরু হয়েছে, তাই এর আগে আমরা এর উচ্চারণ করেছি দি, কিন্তু টুয়াইলাইট শব্দটি কনসোনেন্ট দ্বারা শুরু হয়েছে, কনসোনেন্ট লেটার দ্বারা শুরু হয়েছে এবং এর সাউন্ডও শুরু হয়েছে কনসোনেন্ট সাউন্ড দিয়ে, তাই এর আগে আমরা এর উচ্চারণ করেছি দা। এটা মনে রাখবে। আর এখানে ইরিডেসেন্ট মানে হচ্ছে রঙিন আলো বিচ্ছুরণ করা এমন, অর্থাৎ রং ধনুর মতো দীপ্তিময়। তো এটা কাকে মডিফাই বা কোয়ালিফাই করছে, অর্থাৎ কার সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করছে? বাটারফ্লাই অর্থাৎ প্রজাপতি সম্পর্কে। এখানে বাটারফ্লাই নাউন, তাই ইরিডেসেন্ট এটা একটি অ্যাডজেক্টিভ হলো। তো আমরা এখানে উচ্চারণ করার সময় কিন্তু অ্যাডজেক্টিভ বলিনি, এটা ভুল উচ্চারণ। এর উচ্চারণ হচ্ছে অ্যাডজেক্টিভ। তো বাটারফ্লাই কি হলো? নাউন। এরপরে ফ্লাটার্ড, এটা কিন্তু ফাইনাইট ভার্ব, এই বাক্যাংশের মেইন ভার্ব। এখানে ফ্লাটার্ড ভি2তে রয়েছে অর্থাৎ ফার্স্ট ফর্ম, তাহলে বোঝা যাচ্ছে এই বাক্যাংশটি ফার্স্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে। এর মানে হচ্ছে উড়ে বেরিয়েছিল, আর এর ভি1 হচ্ছে ফ্লাটার, যার মানে হচ্ছে উড়ে বেড়ানো বা ডানা ঝাপটানো। আর ব্রিফলি মানে হচ্ছে সংক্ষিপ্ত সময়ের জন্য, স্বল্প সময় ধরে। ঠিক আছে, তাহলে ব্রিফলি কাকে মডিফাই করছে? এই ফ্লাটার্ড এই ভার্বকে মডিফাই করছে, তাই ব্রিফলি এখানে অ্যাডভার্ব। আর ইন হচ্ছে প্রিপোজিশন, মানে কোন সময়ে। দ্য টুয়াইলাইট মানে গোধূলি সময়ে, সেটাই বোঝাচ্ছে ইন দ্য টুয়াইলাইট। ওকে, যদিও রংধনুর মতো দীপ্তিময় প্রজাপতিটি গোধূলিতে অল্প সময়ের জন্য উড়েছিল, ইটস তার বা এটার ডেলিকেট উইংস কোমল ডানাগুলি লেফট রেখে গিয়েছিল অ্যান এভারলাস্টিং ইমপ্রেশন একটি চিরস্থায়ী প্রভাব বা ছাপ অন দ্য পোয়েটস উইস্টফুল হার্ট কবির আবেগময় হৃদয়ে অথবা আবেগময় হৃদয়ের ওপর, অর্থাৎ তার কোমল ডানাগুলি কবির আবেগময় হৃদয়ে এক চিরস্থায়ী ছাপ রেখে গিয়েছিল। এই বাক্যাংশের যে ইটস রয়েছে এটা কিন্তু পজেসিভ প্রোনাউন, এখানে কিন্তু আমরা হিজ বা হার ব্যবহার করিনি, কেননা এটা একটি অ্যানিমাল, এক্ষেত্রে আমরা ইট ব্যবহার করে থাকি। যেহেতু এখানে পজেসিভ প্রোনাউন তাই ইটস করতে হবে। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যখন অ্যাপোস্ট্রফি এস দিব সেটা হবে ইট ইজ, সেখানে ইজ ভার্বটি বি ভার্বটি আসবে, কিন্তু এখানে অ্যাপোস্ট্রফি এস নেই, তার মানে এটা পজেসিভ প্রোনাউন বোঝাচ্ছে ইটস। ডেলিকেট উইংস, ডেলিকেট এখানে এটি অ্যাডজেক্টিভ। তো ডেলিকেট কাকে বলে? অল্পতেই যেটা আর কি নষ্ট হয়ে যায়। তো প্রজাপতির ডানা তো খুবই নরম হয়, কোমল হয়, তো অল্পতেই নষ্ট হয়ে যাবে একটু জোরে করলেই, টাচ করলেই। তাই এখানে ডেলিকেট মানে কোমল, উইংস মানে ডানাগুলি। এখানে উইংস ডানাগুলি প্লুরালে রয়েছে, তো এটা নাউন, তো একে কোয়ালিফাই করছে কে? ডেলিকেট, তাই ডেলিকেট অ্যাডজেক্টিভ। আর এখানে কিন্তু এস এর উচ্চারণ অনেকটা জেড এর মতো হবে, উইংস, এটা মনে রাখবে। এরপর হচ্ছে লেফট, এটি ভি2তে রয়েছে আবার, অর্থাৎ ফার্স্ট ফর্মে রয়েছে।
এর মানে হচ্ছে রেখে গিয়েছিল। এর ভিয়ন হচ্ছে লিভ, যার মানে হচ্ছে রেখে যাওয়া বা ত্যাগ করা। তো দেখা যাচ্ছে এই বাক্যাংশটিও ফার্স্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে। অ্যান্ড এভারলাস্টিং মানে হচ্ছে চিরস্থায়ী। কি চিরস্থায়ী কি রেখে যাবে? একটা ছাপ বা প্রভাব, ইমপ্রেশন। তো ইমপ্রেশন নাউন, তো একে কোয়ালিফাই করছে এভারলাস্টিং। তাহলে এভারলাস্টিং কি হয়ে গেল? অ্যাডজেক্টিভ হয়ে গেল। কার উপর প্রভাব রেখে গিয়েছে? অন দ্য পোয়েটস উইস্টফুল হার্ট, কবির আবেগময় হৃদয়ের ওপর। এখানে অন হচ্ছে প্রিপোজিশন, এটা বোঝায় কার উপর বা কিসের ওপর। এখানে পোয়েটস এ অ্যাপোস্ট্রফি এস রয়েছে, এর মানে হচ্ছে কবি এর, সেটা বোঝাচ্ছে। মানে কবি এর যে আবেগময় হৃদয় সেটাই। উইস্টফুল এটি একটি অ্যাডজেক্টিভ, এটি ওই হার্ট নাউনকে কোয়ালিফাই করছে, হৃদয়কে। তো উইস্টফুল মানে হচ্ছে আবেগময় অথবা অতীত স্মৃতি নিয়ে বিষণ্ণতায় আছে এমন ভাব। এখানে আরেকটি লক্ষ্য রাখবে, এখানে কিন্তু আমি উইস্টফুল এভাবে বলিনি, এটা অ্যাকচুয়াল উচ্চারণ উইস্টফল, মানে ফুল নয়, ফল, ফল, উইস্টফল। এখন একটা জিনিস লক্ষ্য করবে যে প্রথম যে বাক্যাংশটি রয়েছে অলদো থেকে টয়লাইট পর্যন্ত, এই বাক্যাংশটিকে যদি আমি আলাদা রেখে মানে বা অর্থ প্রকাশ করার চেষ্টা করি, তাহলে এই বাক্যাংশটি দিয়ে আমরা সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারবো না, অন্য আরেকটি বাক্যাংশের সাহায্য লাগবে। তাই এটি সাবঅর্ডিনেট ক্লজ। কিন্তু এর পরবর্তী যে ক্লজটি রয়েছে ইটস ডেলিকেট থেকে হার্ট পর্যন্ত, এই বাক্যাংশটি আলাদা অবস্থায় থেকে সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে মানে সামর্থ্য, তাই এটি মেইন ক্লজ। আর আমরা জানি একটি মেইন ক্লজের সঙ্গে এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকলে সেই বাক্যটি কমপ্লেক্স সেন্টেন্স। সুতরাং এই বাক্যটি কমপ্লেক্স সেন্টেন্স। আর যেখানে একটি ফাইনাইট ভার্ব থাকবে যে বাক্যে, তাহলে সেটি সিম্পল সেন্টেন্স। অন্যদিকে কোঅর্ডিনেট কনজাংশন যেমন অ্যান্ড, অর ইত্যাদি দ্বারা যুক্ত রয়েছে দুটো বা তার বেশি মেইন ক্লজ, তাহলে সেই বাক্যকে বলবো আমরা কম্পাউন্ড সেন্টেন্স, কারণ সেখানে সাবঅর্ডিনেট ক্লজ নেই, যা আছে সব মেইন ক্লজ রয়েছে এবং কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত রয়েছে, তাদের আমরা কম্পাউন্ড সেন্টেন্স বলবো। তো আজকে ভিডিওটি এখানেই শেষ। এরকম আরো ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো, বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো। ধন্যবাদ।